আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বইয়ের সপ্তম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে মূলধন ব্যয়। চলো শুরু করি। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো মূলধন ব্যয়, মূলধন ব্যয় নির্ণয়, ঋণ মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, সাধারণ শেয়ারের মূলধন ব্যয়, সংরক্ষিত আয়ের ব্যয় এবং গড় মূলধনী ব্যয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তীতে গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথমে আমাদের রয়েছে মূলধন ব্যয়। মূলধন ব্যয় হলো সেই ব্যয় যা ব্যবসায়ের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয়, নির্মাণ বা উন্নয়নের কাজ করা হয় এবং যার সুফল একাধিক বছর পাওয়া যায়। তাহলে মূলধন ব্যয়টা কি? মূলধন ব্যয় হলো প্রতিষ্ঠানের বা ব্যবসায়ের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয়, নির্মাণ এবং উন্নয়নের কাজ। অর্থাৎ দীর্ঘমেয়াদী সম্পদ কোনগুলা? দীর্ঘমেয়াদী সম্পদ হলো যে সম্পদ থেকে আমরা 5 বছরের অধিক সুবিধা পেয়ে থাকি। তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি আমরা নতুন করে স্থাপন করতে যাই, তখন আমাদের দালান কিনতে হয়, ভবন তৈরি করতে হয় এবং মেশিনারি ক্রয় করতে হয় ইত্যাদি হচ্ছে আমাদের মূলধন ব্যয়ের অন্তর্ভুক্ত। আশা করি তোমরা মূলধন ব্যয়টা বুঝতে পেরেছো। এর পরবর্তী রয়েছে মূলধন ব্যয় নির্ণয়। ব্যবসা প্রতিষ্ঠান তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ দীর্ঘমেয়াদী তহবিল উৎস থেকে সংগ্রহ করে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান তার দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ দীর্ঘমেয়াদী তহবিলের উৎস থেকে সংগ্রহ করে থাকে। এইসব দীর্ঘমেয়াদী তহবিলের মধ্যে দীর্ঘমেয়াদী ঋণ মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন এবং সংরক্ষিত আয় হচ্ছে অন্যতম। দীর্ঘমেয়াদী তহবিলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঋণ মূলধন, অগ্রাধিকার শেয়ার মূলধন, সাধারণ শেয়ার মূলধন এবং সংরক্ষিত আয়। সর্বপ্রথমে রয়েছে আমাদের ঋণ মূলধন। তাহলে ঋণ মূলধনটা কি? ঋণ মূলধন হচ্ছে আমরা যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিই, তখন যদি আমরা ঋণ নিয়ে ব্যবসায় মূলধন যোগান দিই, ঋণটা আমরা ব্যাংক থেকেও নিতে পারি এবং বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যে কারো কাছ থেকে নিতে পারি। কারো কাছ থেকে যদি ঋণ নিয়ে আমরা ব্যবসায় মূলধন যোগান দিই, তখন আমরা তাকে ঋণ মূলধন বলতে পারি। প্রত্যেকটি প্রতিষ্ঠান সাধারণত এক বা একাধিক উৎস থেকে ব্যবসার জন্য ঋণ সংগ্রহ করে থাকে। ব্যবসার জন্য ঋণ সংগ্রহের জন্য তোমার উৎস হতে পারে ব্যাংক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ইত্যাদি উৎস থেকে তুমি ঋণ নিতে পারো। এখন আমরা ঋণ মূলধন ব্যয়ের গাণিতিক সমস্যা সমাধান করব। ঋণ মূলধন ব্যয় নির্ণয় করার একটা সূত্র রয়েছে। সূত্রটা হলো ঋণের সুদের হার ইন্টু 1 মাইনাস কর হার ইন্টু 100। এটা হচ্ছে আমাদের ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র। এর পরবর্তী একটা গাণিতিক সমস্যা দিয়েছি। ব্যাংক থেকে 9% হার সুদে ঋণ নিয়ে মূলধন সংগ্রহ করলে ঋণ মূলধনের ব্যয় হবে যদি কর হার 40% হয়। তাহলে ব্যাংক থেকে 9% সুদে যদি তুমি ঋণ নাও বা ঋণ মূলধন সংগ্রহ করো, ঋণ মূলধন ব্যয় কত হবে যদি কর হার কত হয়? 40% হয়। তাহলে আমাদের এখানে সুদের হার কত? সুদের হার হলো 9%, আর কর হলো 40%। আমাদের ব্যয় কত বলা হচ্ছে? ঋণ মূলধন ব্যয়। তাহলে আমরা জানি ঋণ মূলধন ব্যয় ইকুয়াল টু সুদের হার ইন্টু 1 মাইনাস কর হার ইন্টু 100। এটা হচ্ছে আমাদের ঋণ মূলধন ব্যয় নির্ণয়ের সূত্র। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিব। সুদের হার হচ্ছে 0.09,
1 মাইনাস করা হচ্ছে 40%, 0.40 ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে, 1 মাইনাস 0.40 ইন্টু 0.09, 0.09 ইন্টু 1 মাইনাস 0.40, 0.06 ইন্টু 100। তাহলে আমাদের আসবে আসতেছে 5.4%। এটা হচ্ছে আমাদের ঋণ মূলধন ব্যয়ের মান। তাহলে ঋণ মূলধন ব্যয়ের সূত্র কি, সুদের হার ইন্টু 1 মাইনাস কর হার ইন্টু 100। তাহলে এখানে আমাদের সুদের হার হচ্ছে কত, 9%, আর কর হার হচ্ছে 40%। এবং সুদের হার বসায় দিলাম, কর হার বসায় দিলাম, ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পর আমাদের কত আসছে, 5.4%। এটা হচ্ছে আমাদের ঋণ মূলধন ব্যয়। এর পরবর্তী আমাদের রয়েছে অগ্রাধিকার শেয়ারের ব্যয়। অগ্রাধিকার শেয়ারটা কি, অগ্রাধিকার শেয়ার হচ্ছে ঋণ এবং ইকুইটির মিশ্রণ। তাহলে অগ্রাধিকার শেয়ারের অপর নাম হচ্ছে সংকর শেয়ার বা হাইব্রিড শেয়ার। অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ধারণ ঋণ মূলধনের ব্যয় নির্ধারণ থেকে আলাদা, কারণ ঋণ মূলধন এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। প্রতিষ্ঠানকে ঋণ মূলধন সরবরাহকারীরা সাধারণত নির্দিষ্ট মেয়াদের জন্য সুদ পেয়ে থাকে, অন্যদিকে অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য লভ্যাংশ পেয়ে থাকে। তবে কোম্পানি সব সময় অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। তবে কোম্পানি লভ্যাংশ দিতে বাধ্য না থাকলেও পর্যাপ্ত মুনাফা অর্জন করলে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিয়ে থাকে। অতএব বলা যায় অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ভর করে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের উপর। তাহলে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ তোমাকে অবশ্যই পরিশোধ করে দিতে হবে। তোমার কোম্পানি ধরো 1 বছর মুনাফা অর্জন করতে পারে নাই, তখন ওই বছর যদি তুমি অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ না দাও, পরবর্তী বছরে যদি তুমি মুনাফা অর্জন করতে পারো, অর্থাৎ অনেক যদি মুনাফা অর্জন করতে পারো, তোমার প্রত্যাশার চেয়ে যদি বেশি মুনাফা অর্জন করতে পারো, তোমার ওই বছর তোমার অগ্রাধিকার শেয়ার মালিকদের গত বছর যে লভ্যাংশ প্রদান করা নাই ওইটা সহ সমন্বয় করে অগ্রাধিকার শেয়ার মালিকদের দিয়ে দিতে হবে। অর্থাৎ তুমি চাইলে তোমার ক্ষতি হলে 1 বছর না দিতে পারো, কিন্তু পরবর্তীতে বা 2 বছর পর 3 বছর পর তোমাকে অবশ্যই অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ বা দায় তোমাকে পরিশোধ করে দিতে হবে। অগ্রাধিকার শেয়ার মালিকদের অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়ের একটা সূত্র রয়েছে। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়ের সূত্র হচ্ছে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইড বাই শেয়ার বিক্রি থেকে প্রাপ্তত্ব ইন্টু 100। এটা হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয়ের সূত্র। একটি কোম্পানি 8% অগ্রাধিকার শেয়ার ইস্যু করে। কত শতাংশ? 8%। প্রতিটি শেয়ারের লিখিত মূল্য 100 টাকা। শেয়ার থেকে বিক্রি থেকে প্রাপ্ত অর্থ হচ্ছে 90 টাকা হলে অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ধারণ করো। তাহলে শেয়ার থেকে প্রাপ্ত অর্থ হচ্ছে আমাদের 90 টাকা, আর প্রত্যাশিত লভ্যাংশ হচ্ছে কত? 8%। আমরা জানি অগ্রাধিকার শেয়ার ব্যয় ইকুয়াল টু প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইড বাই শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ।
ইন্টু 100। তাহলে প্রত্যাশিত লভ্যাংশ কত? 8%। আর শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত কত? 90 টাকা ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করলে কত আসতেছে? 8/90 ইন্টু 100। তাহলে আমাদের আসতেছে 8.88%। এটা হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়ের মান। এর পরবর্তী হচ্ছে আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয় অর্থাৎ যারা সাধারণ শেয়ার ক্রয় করে তাদেরকে কোম্পানির প্রকৃত মালিক বলা হয়। তাহলে সাধারণ শেয়ার মূলধন কি? যে বাজারে সাধারণ শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি তার মূলধনের সংস্থান করে, আবার কোম্পানি ব্যবসায়ের পঞ্জীবিত মুনাফা থেকে অর্থের সংস্থান করতে পারে। উল্লেখ্য, পঞ্জীবিত মুনাফা, অবন্টিত মুনাফা, সংরক্ষিত মুনাফা একই অর্থে ব্যবহৃত। তাহলে পঞ্জীবিত মুনাফা, অবন্টিত মুনাফা, সংরক্ষিত মুনাফা একই অর্থে ব্যবহৃত হয়। অর্থের অন্যান্য উৎস থেকে সাধারণ শেয়ার মূলধনের পার্থক্য আছে। তাহলে অর্থের অন্যান্য উৎস থেকে সাধারণ শেয়ার মূলধনের পার্থক্য রয়েছে। প্রথমত, অন্যান্য উৎসের ন্যায় কোম্পানি ইকুইটি মূলধনের উপর সবসময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। দ্বিতীয়ত, লভ্যাংশ দিলেও প্রদত্ত লভ্যাংশের পরিমাণ বা হার সবসময় সমান থাকে না। এসব কারণে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ধারণ অন্যান্য উৎসের ব্যয় নির্ধারণ থেকে আলাদা থাকে। তাহলে যারা কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডার, তারা হচ্ছে কোম্পানির মুনাফা অর্জন করলে লভ্যাংশ পায়, আর মুনাফা অর্জন না করলে কি পায় না? তারা লভ্যাংশ পায় না। অর্থাৎ কারণ হচ্ছে তারা কোম্পানির প্রকৃত মালিক। যারা সাধারণ শেয়ার ক্রয় করে তারা কোম্পানির প্রকৃত মালিক। তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয়ে দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে শূন্য লভ্যাংশকরণ পদ্ধতি, আর একটা হচ্ছে স্থির লভ্যাংশ পদ্ধতি। এখন আমরা দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথমে রয়েছে শূন্য লভ্যাংশ পদ্ধতি। শূন্য লভ্যাংশ পদ্ধতি কি? এটি সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের একটি সহজ পদ্ধতি। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সহজ পদ্ধতি হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। এই পদ্ধতিতে মনে করা হয় কোম্পানি বর্তমান বছরে যে লভ্যাংশ দিয়েছে ভবিষ্যৎ বছরগুলোতেও সমপরিমাণ লভ্যাংশ ঘোষণা করবে। অর্থাৎ শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের কোনো পরিবর্তন হবে না। শূন্য লভ্যাংশ বৃদ্ধিকরণ পদ্ধতির মূল কথা হচ্ছে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের কোনো পরিবর্তন হবে না। শূন্য লভ্যাংশ বৃদ্ধিকরণ পদ্ধতির ক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয় ইকুয়াল টু হচ্ছে লভ্যাংশ 1 ডিভাইডেড বাই শেয়ার মূল্য 0 ইন্টু 100। এটা হচ্ছে আমাদের শূন্য লভ্যাংশ বৃদ্ধিকরণ ক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের সূত্র। এখানে লভ্যাংশ 1 দ্বারা বোঝায় বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ, আর শেয়ার মূল্য 0 দ্বারা বোঝায় শেয়ারের বর্তমান বাজার মূল্য। একটা গাণিতিক সমস্যা দিয়েছি। একটি কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 110 টাকা। প্রতিষ্ঠানটি এই বছর প্রতি শেয়ারে 10 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। তাহলে এখানে বর্তমান বাজার মূল্য 110 টাকা আর লভ্যাংশ 1, অর্থাৎ লভ্যাংশ 1 কত? 10 টাকা। তাহলে আমরা জানি কি শূন্য লভ্যাংশ বৃদ্ধিকরণ পদ্ধতির ক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয় ইকুয়াল টু শেয়ার মূলধন ব্যয় লভ্যাংশ 1 শেয়ার মূল্য 0 ইন্টু 100। তাহলে লভ্যাংশ 1 কত? 10 টাকা, শেয়ার মূল্য 0 হচ্ছে 110 ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে? 10/110 ইন্টু 100। তাহলে আমাদের আসতেছে 9.09%। এটা হচ্ছে আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় শূন্য লভ্যাংশকরণ
পদ্ধতির ক্ষেত্রে। এর পরবর্তী রয়েছে স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তাহলে স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি কোনটা? ভবিষ্যতে বছরগুলোতে লভ্যাংশের কোনো পরিবর্তন হয় না এমন কোম্পানি বাস্তবে কম দেখা যায়। সাধারণত কোম্পানিগুলো এক এক বছর বিভিন্ন হারে লভ্যাংশ দিয়ে থাকে। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি এমনি একটি পদ্ধতি যাতে ধরে নেওয়া হয় যে কোম্পানি প্রতি বছর সমপরিমাণ লভ্যাংশ দেয় না, তবে পদ্ধতির কিছু অনুমিত শর্তাবলী রয়েছে। তাহলে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি এমন একটি পদ্ধতি যাতে ধরে নেওয়া হয় যে কোম্পানি প্রতি বছর কি সমপরিমাণ লভ্যাংশ দেয় না, তবে এতে কিছু কি রয়েছে, শর্তাবলী রয়েছে। তাহলে স্থির লভ্যাংশ পদ্ধতির ক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের গাণিতিক সমস্যা নির্ণয় করব। তাহলে স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির ক্ষেত্রে সাধারণ শেয়ার মূলধন ব্যয় সমান হচ্ছে লভ্যাংশ 1 ডিভাইডেড বাই শেয়ার মূল্য 0 প্লাস বৃদ্ধির হার ইনটু 100। তাহলে এখানে লভ্যাংশ 1 দ্বারা কি বোঝায়? লভ্যাংশ 1 দ্বারা বোঝায় লভ্যাংশ ইনটু 1 প্লাস বৃদ্ধির হার। আর লভ্যাংশ 0 হচ্ছে কি বর্তমান বছরের লভ্যাংশ, আর শেয়ার মূল্য 0 হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য। আর বৃদ্ধি হার হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার। বৃদ্ধির হার কোনটা? লভ্যাংশ বৃদ্ধির হার। আমাদের বেশি মনে রাখতে হবে কোনটা? লভ্যাংশ 1। লভ্যাংশ 1 আমরা কিভাবে বের করব? লভ্যাংশ 0 ইনটু 1 প্লাস বৃদ্ধির হার। এখন একটা গাণিতিক সমস্যা সমাধান করব। একটি কোম্পানি বর্তমান বছরের শেষে শেয়ার প্রতি 12 টাকা হারে লভ্যাংশ প্রদান করে এবং অতীতের তুলনায় লভ্যাংশ 10% হারে বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট হারে? 10% হারে। কোম্পানি শেয়ারের বর্তমান বাজার মূল্য কত? 125 টাকা হলে মূলধন ব্যয় নির্ণয় করো। তাহলে স্থির লভ্যাংশ পদ্ধতির ক্ষেত্রে আমরা জানি সাধারণ মূলধন ব্যয় ইকুয়াল টু লভ্যাংশ 1 ডিভাইড বাই শেয়ার মূল্য 0 যোগ বৃদ্ধির হার ইনটু হচ্ছে আমাদের 100। তাহলে লভ্যাংশ 1 কিভাবে বের করব? লভ্যাংশ 1 হচ্ছে লভ্যাংশ ইনটু লভ্যাংশ 0 ইনটু 1 প্লাস বৃদ্ধির হার। তাহলে লভ্যাংশ 0 কত? লভ্যাংশ 0 হচ্ছে আমাদের 12 টাকা। কত টাকা? 12 টাকা। বৃদ্ধির হার হচ্ছে 10%। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? তাহলে আমাদের আসতেছে 13.2। এটা হচ্ছে আমাদের লভ্যাংশ 1 এর মান। তাহলে এখানে বসাই দিব আমরা 13.2 ভাগ শেয়ার মূল্য 0 হচ্ছে কি শেয়ারের বর্তমান বাজার মূল্য। শেয়ারের বর্তমান বাজার মূল্য কত? 125 টাকা। বৃদ্ধির হার হচ্ছে 0.10 অর্থাৎ 10% কিন্তু 100। তাহলে ক্যালকুলেশন করো 13.2 ভাগ 125 যোগ 0.10 গুণন 100। তাহলে আমাদের কত আসতেছে? 20.56%। তাহলে স্থির লভ্যাংশ পদ্ধতির ক্ষেত্রে আমাদের নির্ণীয় মান হচ্ছে কত? 20.56
পার্সেন্ট। এর পরবর্তী আমাদের রয়েছে সংরক্ষিত আয়ের ব্যয়। সংরক্ষিত আয়টা কি? সংরক্ষিত আয় হচ্ছে তোমার, ধরো তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানে তোমার মুনাফা অর্জন হয়েছে, ওই মুনাফা থেকে তুমি কিছু অংশ শেয়ার মালিকদের লভ্যাংশ হিসেবে বন্টন করলা, কিছু কর বাবদ দিলা, কিছু হচ্ছে তোমার ভবিষ্যৎ তহবিলের জন্য সঞ্চয় করে রাখলা, এন্ড পরবর্তীতে কিছু মুনাফা তুমি রেখে দিলা ব্যবসায়ের ভবিষ্যতের জন্য একটা তহবিল। এটা হচ্ছে মূলত তোমার সংরক্ষিত আয়। সংরক্ষিত অর্থাৎ আয় থেকে যেটা সংরক্ষণ করে রেখে দেওয়া হয়, যেটা লভ্যাংশ হিসেবে বন্টন না করে আমরা সংরক্ষণ করে রেখে দিই আয়, ওইটাই হচ্ছে আমাদের সংরক্ষিত আয়। কোম্পানি অর্থায়নের অন্যতম একটি উৎস হচ্ছে সংরক্ষিত আয়। কোম্পানি প্রতি বছর যে পরিমাণ টাকা মুনাফা হিসেবে অর্জন করে সেটির পুরোটা শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন না করে কিছু অংশ প্রতিষ্ঠানের জন্য রেখে দেওয়া হয়। গড় মূলধনী ব্যয়। তাহলে WACC এর পুনরূপ কি? ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তাহলে এটা হচ্ছে আমাদের কি? গড় মূলধনী ব্যয়। তোমরা WACC এর পুনরূপটা মনে রাখবা। WACC এটা তোমাদের ক নাম্বার প্রশ্ন আসতে পারে। WACC এর পুনরূপ লিখো। তাহলে পুনরূপটা তোমরা ভালো করে দেখে রাখবো বানান সহ। তাহলে গড় মূলধনী ব্যয়, গড় মূলধনী ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? গড় মূলধনী ব্যয় নির্ণয় করতে হবে তোমাদের এখানে ঋণ মূলধন থাকবে, অগ্রাধিকার শেয়ার মূলধন থাকবে, সাধারণ শেয়ার মূলধন থাকবে। তাহলে প্রথম আমাদের ঋণ মূলধনটা বের করতে হবে, এর পরবর্তী অগ্রাধিকার মূলধন বের করতে হবে, এর পরবর্তী সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করতে হবে। এর পরবর্তীতে গিয়ে মোট মূলধনের কোন উৎস কত শতাংশ পাচ্ছে এটা বের করতে হবে। এটা বের করার পর আমরা ওই যে পূর্বে যে মানগুলা বের করছি, সাধারণ শেয়ার ব্যয়, ঋণ মূলধন ব্যয়, এগুলোর সাথে গুণ করে সবগুলা যোগ করে দিলে আমরা গড় মূলধন ব্যয় পেয়ে যাব। এখন আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। গাণিতিক সমস্যাটা হলো, একটি কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 200 কোটি। সাধারণ শেয়ার মূলধন হচ্ছে কত? 200 কোটি। ঋণ মূলধন হচ্ছে 200 কোটি এবং অগ্রাধিকার শেয়ার মূলধন হচ্ছে 100 কোটি টাকা। ঋণকৃত মূলধনের সুদের হার হচ্ছে 10% ও অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার 8%, যার প্রতিটি লিখিত মূল্য হচ্ছে 100 টাকা। লিখিত মূল্য কত টাকা? 100 টাকা। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 255 টাকা ও 110 টাকা। কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ার 13 টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 4% হারে বৃদ্ধি পেয়েছে। কর হার 40% হলে কোম্পানির গড় মূলধন ব্যয় কত হবে? কোম্পানির কি নির্ণয় করতে বলছে? আমাদের গড় মূলধন ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে ঋণ মূলধন ব্যয়। ঋণ মূলধন ব্যয়ের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি ঋণ মূলধন ব্যয় ইকুয়াল টু I into 1 minus T into 100। তাহলে ঋণ মূলধনের ক্ষেত্রে আমাদের আয়ের মান, সুদের হার হচ্ছে 10% আর লভ্যাংশ হচ্ছে কত? 8%। কর হার হচ্ছে 40%। আমাদের হচ্ছে কর হার আর সুদের হার। তাহলে কর হার 40%, আয়ের হচ্ছে 10%। 10% হচ্ছে 0.10 আর 1 মাইনাস ট্যাক্স হচ্ছে কত? 40% অর্থাৎ কর। তাহলে 40% হলে 0.40, তাহলে গুণন 100। 0.10 1 মাইনাস 0.40 গুণন 100। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে আসবে 6%। কত পার্সেন্ট? 6%। এর পরবর্তী আমরা নির্ণয় করব অগ্রাধিকার শেয়ারের ব্যয়।
অগ্রাধিকার শেয়ারের ব্যয়। তাহলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় এগুলোটা আমরা কি জানি, প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইড বাই শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ। প্রাপ্ত অর্থ ইন্টু 100। তো আমাদের প্রত্যাশিত লভ্যাংশ কত? অগ্রাধিকার শেয়ার লভ্যাংশের হার হচ্ছে 8%, যার লিখিত মূল্য 100 টাকা। সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য হচ্ছে কত? 255 এবং 110। তাহলে এখানে অগ্রাধিকার শেয়ার হচ্ছে 110 টাকা, আর প্রত্যাশিত লভ্যাংশ হচ্ছে 8%। তাহলে প্রত্যাশিত লভ্যাংশ 8 ভাগ 110 ইন্টু 100। তাহলে আমাদের আসতে কত? 7.27%। এটা হচ্ছে আমাদের অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়। এর পরবর্তী আমরা বের করব সাধারণ শেয়ারের মূলধন ব্যয়। তাহলে এখন আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের ক্ষেত্রে কোনটা ইউজ করব? সূত্র কি শূন্য লভ্যাংশ বৃদ্ধিকরণ এটা ইউজ করব নাকি স্থির লভ্যাংশ বৃদ্ধিকরণ ইউজ করব? এখানে আমাদের বৃদ্ধির হার দেওয়া আছে, কত পার্সেন্ট বৃদ্ধির হার? 4% বৃদ্ধির হার। তাহলে বৃদ্ধির হার দেওয়া থাকলে আমরা স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি ইউজ করব। তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের ক্ষেত্রে স্থির লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতির সূত্র হচ্ছে লভ্যাংশ 1 ডিভাইডেড বাই শেয়ার মূল্য 0, শেয়ার মূল্য 0 প্লাস বৃদ্ধির হার ইন্টু 100। তাহলে এখানে আমাদের লভ্যাংশ 1 কত হবে? লভ্যাংশ 1 নির্ণয় করতে হবে। লভ্যাংশ 1 হচ্ছে লভ্যাংশ 0 1 প্লাস বৃদ্ধির হার। তাহলে সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 13 টাকা করে লভ্যাংশ। তাহলে আমাদের লভ্যাংশ 0 কত? 13 টাকা। লভ্যাংশ 0 কত? 13 টাকা। তাহলে এখানে 13 বসাইলাম, 1 প্লাস বৃদ্ধির হার হচ্ছে 0.04 অর্থাৎ 4%। তাহলে 13 গুণন 1.04 গুণ করলে কত আসে? 13 গুণন 1.04 হচ্ছে 13.52%। এটা হচ্ছে আমাদের লভ্যাংশ 1। এবার আমরা লভ্যাংশ 1 এখানে বসাই দিব, 13.52। শেয়ার মূল্য 0 কত? সাধারণ শেয়ারের বর্তমান বাজার মূল্য হচ্ছে 255 টাকা। তো আমাদের শেয়ার মূল্য 1 মানে হচ্ছে কি? শেয়ারের বর্তমান বাজার মূল্য। তাহলে বাজার মূল্য হচ্ছে 255। বৃদ্ধির হার কত? 0.04 অর্থাৎ হচ্ছে আমাদের 4% ইন্টু 100। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে?
ক্যালকুলেশন করলে আসতেছে 9.30%। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের মান, অর্থাৎ আমাদের স্থির লভ্যাংশ পদ্ধতি ক্ষেত্রে। তাহলে এখন আমরা গড় মূলধন ব্যয়টা বের করব। তাহলে গড় মূলধন ব্যয় বের করার জন্য আমাদের প্রথমত লাগবে কি, এই মোট মূলধনের ঋণ মূলধনের কত পার্সেন্ট, কত শতাংশ, সাধারণ শেয়ারের কত শতাংশ এবং অগ্রাধিকার শেয়ারের কত শতাংশ, এটা বের করতে হবে। আমাদের হচ্ছে মোট মূলধন কত, মোট মূলধন হলো, মোট মূলধন হলো 200 যোগ 200 যোগ 100, তাহলে 500 কোটি। দেখো আমাদের সাধারণ শেয়ার 200 কোটি, ঋণ মূলধন 200 কোটি এবং অগ্রাধিকার শেয়ার মূলধন 100 কোটি, মোট হচ্ছে আমাদের 500 কোটি। তাহলে এখানে আমাদের এখন আমাদের শতাংশ বের করতে হবে, অর্থাৎ কোন উৎসের ক্ষেত্রে কত শতাংশ মোট মূলধনের। তাহলে প্রথমে বের করবো আমরা সাধারণ সাধারণ শেয়ার মূলধনেরটা। তাহলে 500 কোটি এর 200, তাহলে গুণন 100, তাহলে 200 হচ্ছে আমাদের সাধারণ শেয়ারের কি মূলধন, আর হচ্ছে মোট মূলধন হচ্ছে 500। তখন আমরা 200 কে 500 দ্বারা ভাগ করব, 200 কে গুণ দিব 100 দ্বারা, অর্থাৎ শতাংশ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 40%। সাধারণ শেয়ার হচ্ছে 40% এবং ঋণ মূলধনও 200 কোটি। তাহলে 200 কোটিকে 500 দ্বারা ভাগ করতে হবে এবং 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের আসবে সেম 40%। আর হচ্ছে এবং অগ্রাধিকার শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার মূল্য হচ্ছে 100 কোটি। তাহলে 100 কে 500 দ্বারা ভাগ করতে হবে এবং 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের আসবে কত, 20%। এগুলো হচ্ছে আমাদের মোট মূলধনের কত শতাংশ কার, সাধারণ শেয়ার হচ্ছে 40%, ঋণ মূলধনের হচ্ছে 40% এবং অগ্রাধিকার শেয়ার হচ্ছে 20%। এখন আমরা গড় মূলধন বের করব। গড় মূলধন ব্যয় কিভাবে বের করব, গড় মূলধন ব্যয় হচ্ছে এখন আমরা যে শতাংশগুলো বের করছি এবং এর আগে যে মানগুলো বের করছি ওইগুলোর সাথে গুণ করে জাস্ট তিনটায় যোগ করে দেওয়া। তাহলে গড় মূলধন ব্যয় ইকুয়াল টু সাধারণ শেয়ারেরটা আমরা কত পাইছিলাম মান, সাধারণ শেয়ার মূলধনেরটা আমরা মান পাইছিলাম 9.30। এর পরবর্তী মোট মূলধনের কত শতাংশ সাধারণ শেয়ারের, 40%। তাহলে 40% আমরা বাংলা পাবো কত, 0.40, অর্থাৎ 0.40 যোগ ঋণ মূলধনের মান কত পাইছিলাম আমরা, ঋণ মূলধন মান পাইছিলাম 6%। তাহলে 6 গুণন 0.40, 40%, অর্থাৎ ঋণ মূলধনের কত শতাংশ, 40% মোট মূলধনের, যোগ অগ্রাধিকার শেয়ারের কত পাইছিলাম, অগ্রাধিকার শেয়ারে 7.27%, কত, 7.27%। এটার সাথে গুণ হবে কত, 20%, কত, 20% হচ্ছে 0.20। তাহলে 0.20 হচ্ছে আমাদের কত, অগ্রাধিকার শেয়ারের মান। মোট মূলধনের অগ্রাধিকার শেয়ারের হচ্ছে 20%। 20% কে বাংলা কত হবে, 0.20। 20% কে বাংলা কত, 0.20।
এখন আমরা এগুলো গুণ করব। $9.30 গুণন 0.40 প্লাস 6.6 গুণন 0.40 প্লাস 7.27 ইন্টু 0.20, তাহলে আমাদের যোগফল আসতেছে 7.57%। তাহলে আমাদের ঋণ মূলধন ব্যয় কত? 7.57%। এটা হচ্ছে আমাদের গড় মূলধন ব্যয়। কি? গড় মূলধন ব্যয়।